আপনি দেখেন ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি পাকিস্তানও কিন্তু তাদের যে আপনার ওই যে তাদের যে শুল্ক ব্যবস্থা আছে এটা নিয়ে একটা চুক্তি করে ফেলছে। ইউনূস কিন্তু করতে পারছে না। কেন ইউনূস করতে পারছে না? কারণ ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট জানে যে ইউনূস একটা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছে। সুতরাং শুধু ইউনূসকে প্রোটেকশন দেওয়ার বিনিময়ে আমি সব আদায় করে নিব, আমি তাকে কোনো সুবিধা দিব না। সেই ঘটনাটা ঘটতেছে, ফলে সে কিন্তু কোনো বাণিজ্য চুক্তি করতে পারছে না। অর্থাৎ এখন সবকিছু হয়ে গেছে, একজন ডাকাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, তার ব্যক্তিগত প্রোটেকশনের বিনিময়ে কিন্তু সব কিন্তু বিদেশিরা নিচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনার এই যে একেবারে সম্পূর্ণ অবৈধ একটা দখলদার সরকার বসে আছে, তার প্রোটেকশনের জন্য বিভিন্ন গুন্ডা বাহিনী লাগছে। এই গুন্ডা বাহিনীকে তো সে সরাসরি বেতন দিতে পারছে না, সে তাদেরকে বলছে যে তোমরা এই চাঁদা তোলো। সুতরাং এটা একটা ইউনূসের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই এই এনসিপি বলুন, যেগুলো মূলত আত্মঘাতী সন্ত্রাসী, জামাত বলুন, বিএনপি বলুন, তারা এই সুযোগটা পাচ্ছে। তবে যা হোক, আমি একটু পেছনে যেতে চাই দুর্নীতির ব্যাপারে কথা বলতে, আপনার যদি পারমিশন থাকে। এটা যদি আরেকটু বলে ফেলেন চাঁদাবাজি সম্পর্কে। আপনার গুলশানে এক সাবেক এমপির বাসায় দেখলাম বেশ ওইটা নাকি কিস্তিতে চাঁদা ছিল, কিস্তিতে চাঁদা। আমি চাঁদাবাজের বিষয়গুলো দর্শকদের জন্য আরেকটু বলি, চাঁদার ধরনগুলো। আমাদের আজকের বিষয় হচ্ছে রকমারি চাঁদা। প্রিয় দর্শক, আপনাদেরও যদি কোনো আইডিয়া থাকে সেটা আপনারা শেয়ার করতে পারেন, আমরা স্ক্রিনে দেখাবো। আমাদের সমন্বয়ক ভাইরা যেটা করছে আমি একটু বলে দিই। একটা হচ্ছে কিস্তিতে চাঁদা, আপনি প্রতি কিস্তি শোধ করবেন, চাঁদাবাজ হয়ে যাবে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে চাঁদা, এককালীন চাঁদা, বাকিতে চাঁদা, নিরাপত্তা দানে চাঁদা, ষান্মাসিক চাঁদা, বাৎসরিক চাঁদা, আজীবন চাঁদা, বংশ পরম্পরায় চাঁদা, পিয়ার পদ্ধতিতে চাঁদা। জি, এটা সম্পর্কে আপনি যদি আর দুই একটা কথা বলতে চান বলুন, তারপর আপনি দুর্নীতিতে যেতে পারেন। দেখুন, আচ্ছা, আমি আরেকটা কথা বলি। আমাদের যে উমামা সাবেক সমন্বয়ক এবং পদত্যাগী সমন্বয়ক উমামা ফাতেমা, তিনি বলেছেন যে এই যে সমন্বয়করা যা করছে, অর্থাৎ মানি মেকিং মেশিন হয়ে গেছে। উমামা ফাতেমা বলেছে, ঠিক আছে, উপলব্ধি করতে পারছে, পদত্যাগ করার পর উপলব্ধি করতে পারছে সমন্বয়করা এখন মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে। জি, সমন্বয়করা এখন কেউ যদি কোনো ভুল বুঝে থেকে মূলধারায় আসে, আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানানো উচিত। গত জুলাই আগস্টে আমরা দেখেছি বাংলাদেশের নিরীহ মানুষরাও কিন্তু এই সন্ত্রাসীদের পেছনে গিয়েছে, অনেক তরুণ প্রজন্ম। আজকে তরুণ প্রজন্মের আপনার সব ধরনের স্বপ্ন কিন্তু ইউনূস অলরেডি ধ্বংস করে দিয়েছে। সুতরাং তরুণের যারা আছে তাদেরকে কিন্তু ইউনূস এবং 24 জুলাই আগস্টে সন্ত্রাসীদেরকে বিতাড়নে ভূমিকা রাখতে হবে, কারণ ভবিষ্যৎটা তো তাদের জন্যই। হ্যাঁ, আর একটা জিনিস দেখেন, ইউনূস হলো এখানে সমস্যার সবচেয়ে আরেকটা হলো বাংলাদেশের যে মূল সমস্যা, বাংলাদেশ কারা রাষ্ট্র গঠন করবে, কারা রাষ্ট্রটা চালাবে, কোন পদ্ধতিতে রাষ্ট্র চলবে, এগুলো কিন্তু বাংলাদেশের দুর্নীতি বলুন, চাঁদাবাজ বলুন, সব কিছুর সাথে জড়িত। আর জুলাই আগস্টের যে সন্ত্রাসীরা আজকে চাঁদা নিচ্ছে, এটা পুরোপুরি আপনার সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। আপনি কিছুদিন আগে, আমি বেশ মাসখানেক হবে আগে, আসিফ নজরুল নামে যেই জঙ্গি উপদেষ্টা আছে, সে ওই যে তৃতীয় মাত্রার আরেক জঙ্গি জিল্লুরের ওইখানে এসে বলছে যে সে নিজেই বলে দিয়েছে যে তোমরা চাঁদা তোলো, 2 হাতে চাঁদা তোলো, একদম আপনার রেকর্ডেড। যখন সরকারের মন্ত্রী এই সন্ত্রাসীদেরকে বলে দেয় যে তোমরা 2 হাতে চাঁদা তোলো রাজনৈতিক দল গঠন করার জন্য, তাহলে সেখানে তো আপনার তার বৈধতা ওরা দিয়েই দিয়েছে। তারা, এটা তো সরকারি পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি। আগে তো কখনো বাংলাদেশে এটা হয় নাই। আপনি কোনো জায়গায় অন্যায্য কিছু হলে আপনি সরকারের কাছে যেতে পারতেন, একটা প্রতিকার চাইতে পারতেন। আজকে তো আপনি সরকারের কাছে যেতে পারছেন না, কারণ জিনিসটা তো তারা দুই পক্ষ মিলে করছে। যে যারা চাঁদাবাজি করছে, তারা জামাতের হোক, বিএনপির হোক, লাল সন্ত্রাসীগুলা হোক, তারা তো এটা করছে সরকার, তারা তো সরকারের পার্টনার, এরা সবাই সরকারের পার্টনার। 2024 জুলাই আগস্টে যারা এই আন্দোলনে গিয়েছে, হ্যাঁ, তারা সবাই কিন্তু এই সরকারের পার্টনার। সুতরাং এরা যাই করছে, আপনি দেখবেন কোনো না কোনো ভাবে এটা ইউনূসের ব্লেসিং নিয়েই করছে। হ্যাঁ, তারপরে কথা হলো, তাহলে 2-4 জনকে ধরলো কেন? কারণ ধরলো যে এগুলোও তাদের
মেটিকুলাস ডিজাইনের অংশ। সব সময় কাউকে ধরে কাউকে ছেড়ে, জঙ্গিদের ছেড়ে দিয়ে, একটা ধরে 10টা ছেড়ে দিয়ে রাষ্ট্র ধ্বংসের যে খেলা এরা নেমেছে, শুধু নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা চুরি করার জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ইউনূস সেটা করছে। সুতরাং আপনি বর্তমানে যে নানান রকম চাঁদার কথা বললেন, যখন রাষ্ট্র কোনো বাধা দেয় না, আইন কাউকে বাধা দেয় না, তখন তো এই ধরনের আপনার অবৈধ কার্যক্রমে ক্রিয়েটিভিটি আসবেই। তারা সৃষ্টিশীল উপায়ে চাঁদা গ্রহণ করছে, যার পরিণামে আমরা দেখতে পাচ্ছি নানান রকমের চাঁদা বর্তমানে অনেক বেড়ে গেছে। বিএনপির নাকি কোন দলের কেউ একজন নাকি বললেন আগে 500 টাকা দিতে হতো, এখন সেখানে 1000 টাকা দেয়, এরকম একজন চাঁদাবাজির কথা বলতেন। এটা হচ্ছে আবার কি সুদে আসলে এটাকে কি বলে, কি বলবো, মানে আগে দেয়া হয়তো 500, এখন 1000, যেখানে 1 লাখ টাকা দেয় হতো সেখানে এখন 2 লক্ষ টাকা দিতে হয়। আচ্ছা, যাই হোক, চাঁদাবাজ নিয়ে দর্শকদের মতামতও আছে। চাঁদাবাজিটা বেশ জনপ্রিয় হয়েছে, বিএনপির পক্ষ থেকে অনেক চাঁদাবাজি হয়েছে। এখন সমন্বয়ক ভাইরাও চিন্তা করলেন আমরা বসে থাকবো কেন, আমাদের যে রাজনৈতিক ধারাবাহিকতা আছে চাঁদাবাজের ক্ষেত্রে আমরা সেটা অব্যাহত রাখি। এখন বিএনপিকে ছাড়িয়ে আমাদের সমন্বয়ক ভাইরা এগিয়ে যাচ্ছেন, এটাও তো এক ধরনের ডেভেলপমেন্ট। জি, আপনি এবার দুর্নীতি সম্পর্কে যদি আপনার মতামত, বক্তব্য দিতে চান, দিতে পারেন। দেখুন, বাংলাদেশে যে গত জুলাই আগস্টে যে ঘটনা ঘটে গেল, এটার উপর আমি একটা জিনিস বলতে চাই। জুলাই আগস্টে যে একটা জঙ্গি হামলা হলো, এমনকি যারা এই হামলাটাকে সমর্থন করে না, তারাও এটাকে জঙ্গি হামলা নামে চিহ্নিত করতে এখন পর্যন্ত পারে নাই। অর্থাৎ হলো বাংলাদেশের মানুষের আপনার রাজনৈতিক চিন্তার যে দৈন্য, সেটা একটা বিষয় এখানে ফুটে উঠেছে, যে একটা সম্পূর্ণ একটা অবৈধ কার্যক্রমের মাধ্যমে একটা বৈধ সরকারকে তারা ফেলে দিল। কোন অভিযোগে ফেললো? যে এরা প্রচুর দুর্নীতি করে। গতকাল আমি রাত্রে একটা ভিডিও দেখছিলাম, ডাক্তার সায়ন্ত নামে এক ব্যক্তি, আপনার আরেক ডাক্তার তুষার, এই দুইজন মিলে কোনো একটা টেলিভিশনে তারা টক শো করছে। সেখানে ডাক্তার সায়ন্ত বলতেছে যে শেখ মুজিব বলেছিল যে আমার এখানে চোরের খনি, সেই চোরদের আপনার এই উত্তরসূরিরা গত 14 বছর বাংলাদেশকে খেয়েছে। চিন্তা করেন, আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে এই যে ডাক্তার সায়ন্ত বিএনপির প্রতিনিধি, তারা কিভাবে আওয়ামী লীগকে মেলাইন করছে আপনি চিন্তা করে দেখেন। এই যে মেলাইনটা করছে, আওয়ামী লীগ কোনো উত্তর দিতে পারছে না বা তাদের দেওয়ার কোনো প্ল্যাটফর্ম নাই। সেটার প্রেক্ষিতে আমি কিছু তথ্য আপনাকে দিতে চাই। বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে বিশ্বের সবচেয়ে সেরা দুর্নীতিবাজ রাষ্ট্র হিসাবে চিহ্নিত হয়েছিল। কখন জানেন? 2001, 2, 3, 4, 5 এইভাবে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত আপনার বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে 1, 2, 3, 4, 5, হ্যাঁ। আর 6 সালে ছিল থার্ড দুর্নীতিবাজ রাষ্ট্র। 7 সালে আপনি হলো 7, 8, 9, 10, 11। এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আপনার দুর্নীতিতে বাংলাদেশের র্যাঙ্কিং চলে গেল 30-এর ঘরে। অর্থাৎ যেখানে 2001 থেকে 5 পর্যন্ত বাংলাদেশ ছিল বিশ্বের সেরা দুর্নীতিবাজ দেশ, কারা বলেছে? বাংলাদেশের কেউ বলেনি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আপনার জার্মান ভিত্তিক একটা এনজিও, হ্যাঁ। তারা পরবর্তীতে আপনি দেখেন এই আওয়ামী লীগ সরকারের আমলে এই সিরিয়ালে বাংলাদেশ কখনো 30-এর নিচে নামে নাই। 2023-এ ছিল 31তম দুর্নীতিগ্রস্ত দেশ, আবার 2024-এ এসে র্যাঙ্কিং কমে গেছে 29। মানে ইউনূস যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকে বাংলাদেশের দুর্নীতি আবার বাড়া শুরু করেছে। এখন বা যারা বিএনপির লোকজন, তারা গণহারে বলছে যে আওয়ামী লীগ দেশকে শেষ করে দিছে, বাংলাদেশের মানুষও ভুলে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ যা না শেষ করছে তার চেয়ে বেশি কিন্তু দুর্নীতি ছিল বিএনপির ওই 5 বছরে, 2001 থেকে 2000 সালে ক্ষমতায় থাকা অবস্থায়। প্রকারান্তরে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2009 থেকে 2024 সাল পর্যন্ত উনি যখন রাষ্ট্র চালাচ্ছেন, তখন দুর্নীতিতে বাংলাদেশ মোটামুটি 2012 সাল থেকে সবসময় আরো 30টা দেশ বিশ্বে বাংলাদেশ থেকে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ পাওয়া গেছিল। এবং এই লাইনে একবার কিন্তু বাংলাদেশ 47তম হয়েছে, আর একবার হয়েছিল 41তম। আপনি চিন্তা করতে পারেন, 47তম মানে হলো অলমোস্ট ইউরোপিয়ান দেশগুলোর সমান। অর্থাৎ বাংলাদেশে যখন 47তম দুর্নীতিগ্রস্ত দেশ হয়,
তার মানে হলো বাংলাদেশের থেকে আরো বেশি দুর্নীতি হচ্ছে এমন 46টা দেশ পাওয়া গেছে। এই যে আওয়ামী লীগের সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলতেছে বাংলাদেশ দুর্নীতি সূচকে অনেক ভালো করেছে, আওয়ামী লীগের সরকার কিন্তু এটা কোনোদিন প্রচার করেনি। উপরন্তু আপনি দেখবেন এই যে পিনাকি, তারপরে ইলিয়াস, যারা যারা এই এই অপপ্রচার চালিয়েছে, কনক সারোয়ার, ওরা কিন্তু বলেই যাচ্ছে সব টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। প্রথম আলো বলছে, দেবপ্রিয় বলছে, তারপরে আপনার দুর্নীতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যদি সত্যিকারের তথ্যের ভিত্তিতে দেখি তাহলে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি কম হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে, একেবারে আপনি 72 সাল থেকে যদি ধরেন। কিন্তু আমাদের জাতির জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, শেখ কিন্তু হাসিনা আমরা তো লুটপাটের কথা, আমি এটা না বললেই তো নয়, লুটপাটের কথা আমাদের দেবপ্রিয় সাহেব বলেছেন, ডক্টর ইউনূস সাহেব বলেছেন, হাজার হাজার লক্ষ কোটি ডলার বাংলাদেশ থেকে চলে গেছে। এটা আমরা কিভাবে, আমরা তো এটা বিশ্বাস করতে হবে, যেহেতু আমাদের এত বিজ্ঞ মানুষজন কথাটি বলেছেন, অবশ্যই আমরা বিশ্বাস করতে হবে। বাংলাদেশের মানুষ পুরোপুরি আপনার প্রপাগান্ডিস্টদের দ্বারা মগজ ধোলাইকৃত, তথ্য কিন্তু সেটা বলে না। হ্যাঁ, তবে দুর্নীতির পরিমাণ যদি আপনি ধরেন, টাকা চুরির পরিমাণ যদি ধরেন, সেখানে একটা যুক্তির কথা আপনি বলতে পারেন, বাংলাদেশ ছিল অত্যন্ত ক্ষুদ্র অর্থনীতির একটা দেশ। মনে করেন এক জায়গায় যদি বাজেট থাকে ধরেন আপনার 5,000 টাকা, আপনি যদি সেখান থেকে 10% চুরি করেন, আপনি কত টাকা চুরি করবেন? আপনি চুরি করবেন বা আমি চুরি করব 500 টাকা, তাই না? সেই বাজেটটা যদি 5 কোটি টাকা হয়, আমি যদি 2%ও চুরি করি, টাকার পরিমাণটা বাড়তে পারে। কিন্তু আপনাকে দেখতে হবে যে তুলনামূলকভাবে দুর্নীতি কিন্তু কমে এসছে, এবং সেটাই ইম্পর্টেন্ট। যখন শেখ হাসিনা সরকারের সময় দুর্নীতিটা তুলনামূলকভাবে কম ছিল, এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আমি জিনিসটা বের করেছি, কিন্তু যে কেউ এটা অনলাইনে গিয়ে চেক করে নিতে পারে। কিন্তু এইগুলো শেখ হাসিনা সরকার বুদ্ধিমত্তার সাথে কখনো আপনার প্রচার করেনি। এখন যদি আমরা এই ডেটাগুলো অ্যানালিসিস করি তাহলে দেখবো যে বাংলাদেশে সবচেয়ে দুর্নীতি কম হয়েছে, ধারাবাহিকভাবে যদি আপনি বিচার করেন, সবচেয়ে দুর্নীতি কম হয়েছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 2009 থেকে 24 পর্যন্ত সরকার চালিয়েছেন এই সময়টায়। কিন্তু এই সরকার সেগুলো মানুষের কাছে বলেনি, তারা অপপ্রচারকারীদের দ্বারা তারা নিজেরাও আমার মনে হয় দ্বিধাগ্রস্ত ছিল যে এত কথা বলছে, কিন্তু আমরা সেই জিনিসটা তলিয়ে কখনো দেখার সুযোগ পাই নাই। আমি এই যে ডেটাগুলা দিলাম, এগুলো আপনারা যে কেউ চ্যালেঞ্জ করতে পারে যে কাউকে নিয়ে, কিন্তু আমরা যদি তুলনামূলকভাবে দেখি, এবং আপনি দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় অনেক এমপিও কিন্তু ধরা পড়েছে, তারা কিন্তু জেলে গেছে। আপনার অনেক কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছিল। হ্যাঁ, একেবারে আদর্শ সিচুয়েশন হয়তো ক্রিয়েট করে নাই, আদর্শ সিচুয়েশন হয়তো এখন ক্রিয়েট করার সুযোগ আসছিল। তার মধ্যে তো ইউনূস এসে দেশটাকে পুরোপুরি, আবার দেখবেন যে আগামী 2-1 বছরের মাথায় বাংলাদেশ আবার সেরা দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আর বিএনপির রেকর্ড তো আওয়ামী লীগের চেয়ে অনেক খারাপ। ইউনূস সাহেবের এই সময় কি আবার ব্যাপক দুর্নীতিগ্রস্ত দেশ হবে বাংলাদেশ? এটা কি জনগণ বিশ্বাস করবে? জনগণ বিশ্বাস না করুক, কিন্তু তাদের নিত্যদিনের যে জীবনযাপন, সেখানে তো এটার প্রভাব থাকবে। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনাকে আরেকটা কথা বলি, আপনি কথাটি তুলেছেন যে এই যে নতুন প্রজন্মের যারা সমন্বয়ক, যারা চাঁদাবাজি করছে, অথবা যারা জুলাই আগস্ট আন্দোলনের সময় গেছে, বুঝে হোক না বুঝে হোক, হ্যাঁ, তাদের ব্যাপারে ধরেন আওয়ামী লীগের, আপনি তো আওয়ামী লীগ করেন না, কিন্তু আওয়ামী লীগের কি বক্তব্য হওয়া উচিত আপনার কাছে কি মনে হয়? কাদের জন্য? জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে, বুঝে হোক না বুঝে হোক, নতুন প্রজন্ম, নতুনদেরকে তো কাছে টেনে নিতে হবে, ভুল শুধরে নিতে হবে। হয়তো তারা অনেকে ভুল বুঝেছে এরই মধ্যে। সেই ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা কি হওয়া উচিত? বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা এর মধ্যে কিন্তু আমরা দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে তাদের যেসব অফিসিয়াল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলগুলো আছে, তারা কিন্তু বলে দিয়েছে যে, অনেকে প্রচার করছে যে শেখ হাসিনা ফিরে আসলে আবার একটা প্রতিশোধ নিবে, তারা কিন্তু সেটা পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে যে যা অনেকে ভুল করেছে, এমনকি আওয়ামী লীগের লোকও তো ভুল করেছে, আপনি কিভাবে তাদেরকে গণহারে প্রতিশোধ নিবে? হ্যাঁ, তো গণহারে প্রতিশোধ নিলে আমরা শুনেছি যে খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক, ওনার ছেলেও নাকি লাল বদর হয়ে গেছে। তাহলে তো সেটা সম্ভব না। অনেকে
এই অপপ্রচারে যোগ দিয়েছে এবং মগজ ধোলাইকৃত হয়েছে, অনেক ধরনের অর্থ বন্টন হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের প্রচুর নাটকের অভিনেতা অভিনেত্রী, সিনেমার অভিনেতা অভিনেত্রী, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, যা যা পরিচয় আছে সব লোক কিন্তু লাল বদরদের সহযোগী হয়েছে। কেন হয়েছে? কারণ ইউনাইটেড স্টেটসের যে প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, উনি বলেছেন যে এখান থেকে $29 মিলিয়ন ওইখানে নিয়ে গিয়ে তারা সেই টাকাটা ব্যবহার করেছে। এবং দেখেন টাকাটা অনেক ক্রিয়েটিভ ওয়েতে, যেই লোকগুলোকে রাস্তায় নামালে আপনার একটা আন্দোলন অনেক একটা আপনার স্মার্ট রূপ পায়, সেই কবি, সাহিত্যিক, সাংবাদিক, এমনকি আপনি জানেন এরাও নাকি একদিনের জন্য নেমেছিল। এই যে নাটক করে খুব বিখ্যাত লোক মামুনুর রশিদ, সেই লোক পর্যন্ত দেখেন এই লাল বদরদের সহযোগী হয়ে গেছে। আর ইরেশ জাকের, আলী জাকেরের ছেলে, সে তো এই টাকা পয়সা নাকি বন্টনই করেছে তার মাধ্যমে, এটা জঙ্গিরাও স্বীকার করেছে। কোন জায়গায় গিয়ে তারা হাত দিয়েছে? তো এইরকম একটা জঙ্গি উত্থান, এত বড় একটা মেটিকুলাস প্ল্যান, সেখানে সাধারণ মানুষ তো সহযোগী হবেই। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যেসব তরুণ, যেসব কিশোর যারা এই ভুল বুঝে এবং এই জঙ্গিদের সহযোগী হয়েছে, তিনি তাদেরকে আহ্বান জানিয়েছেন সেই পথ থেকে ফিরে আসার জন্য। আমিও আহ্বান জানাচ্ছি। আসলে এরা ফিরে আসলে বাংলাদেশের জন্য মঙ্গল হবে এবং এদের উপর কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না।